নমস্কার বন্ধুরা, অবশেষে আরও একটি এফএকিউ প্রকাশিত হলো শিক্ষা দপ্তরের পক্ষ থেকে উচ্চশিক্ষা পোর্টালে অনলাইনে ট্রান্সফারের ক্ষেত্রে। আপনাদের দেখাবো সেই এফএকিউটি। আপনারা জানেন ইতিমধ্যেই একটি এফএকিউ ছিল, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন ছিল, তার সঙ্গে যুক্ত হলো এই নতুন এফএকিউটি, যেখানে 10%-এর রুল, সিঙ্গেল টিচার ইস্যু, নন টিচিং স্টাফেদের ট্রান্সফার সংক্রান্ত ইস্যু সহ একাধিক প্রশ্নের উত্তর আছে। এখান থেকে আপনাদের মনেও যে সমস্ত প্রশ্ন ছিল, জটিলতা ছিল, সেই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমরা আশা করতেই পারি। চলুন এক এক করে দেখি প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তরে কি বলা হয়েছে। প্রথমে আসুন দেখে নিই, হাউ মেনি অ্যাপ্লিকেশনস অফ টিচার্স ক্যান বি ফরওয়ার্ডেড বাই দ্য HY অ্যান্ড অন হুইচ বেসিস? কতগুলি আবেদন HY পাঠাতে পারবেন, ফরওয়ার্ড করতে পারবেন পরবর্তী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, এবং সেটা কিসের ভিত্তিতে? একেবারেই পরিষ্কারভাবে বলে দেওয়া হলো 10%-এর বেশি আবেদন ফরওয়ার্ড করতে পারবেন না। কিসের 10%? টোটাল টিচার স্ট্রেংথের 10%, তার বেশি আবেদন ফরওয়ার্ড করতে পারবেন না। টিচার স্ট্রেংথ, এর মধ্যে নন টিচিংয়ের কথা কিন্তু বলা নেই, এবং এটা কিন্তু একেবারেই 2015-র যে রুল, তার রুল 6 of 5, প্রায়োরিটি উইল বি গিভেন। কাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে? টু টিচার সিনিয়র ইন এজ ইন অর্ডার টু সিলেক্ট 10% টিচার। এই 10% শিক্ষক শিক্ষিকা নির্বাচনের ক্ষেত্রে কাদের আবেদন ফরওয়ার্ড করবেন, সেক্ষেত্রে বিবেচনাধীন হবে শিক্ষক বা শিক্ষিকার বয়স। যিনি সিনিয়র ইন এজ, বয়সে যিনি সিনিয়র, তাকেই বা তারই আবেদন ফরওয়ার্ড করা হবে পরবর্তী স্তরে। দ্বিতীয় যে প্রশ্নটি, যদি কোনো একটি নির্দিষ্ট সাবজেক্টের, নির্দিষ্ট বিষয়ে সমস্ত টিচার আবেদন করে দেন, এবং সেক্ষেত্রে যদি সবারই আবেদন ট্রান্সফারের জন্য যে আবেদন সেটা গ্রাহ্য হয়ে ট্রান্সফার হয়, তাহলে কে পড়াবেন সেই সাবজেক্টটা স্কুলে? একেবারে পরিষ্কারভাবে এখানে উল্লেখ করা হলো, দেখুন, দ্য স্কুল অথরিটি উইল কনসিডার দ্য নাম্বার অফ সাবজেক্ট টিচার্স অ্যান্ড রোল স্ট্রেংথ। রোল স্ট্রেংথ এবং সাবজেক্ট টিচার্সের সংখ্যা, এই দুটোকে বিবেচনা করবেন। ইফ রেজাল্টেন্ট ভ্যাকেন্সি অফ এ স্কুল ইন পার্টিকুলার সাবজেক্ট বিকাম 0, যদি সেই নির্দিষ্ট বিষয়ে 0 হয়ে যায়, অর নট কমেন্সুরেট উইথ রোল স্ট্রেংথ, অথবা রোল স্ট্রেংথের সঙ্গে যে পরিমাণ শিক্ষক শিক্ষিকা প্রয়োজন সেটা ম্যাচ না করে, দ্য স্কুল অথরিটি মে নট ফরওয়ার্ড দ্য অ্যাপ্লিকেশন ইন কেস অফ অ্যাপ্লিকেশন ফর আদার রিজন। যদি অন্য কোনো রিজন দেখিয়ে আবেদন করেন, সেক্ষেত্রে আবেদন নাও ফরওয়ার্ড করতে পারেন HYরা। পরিষ্কারভাবে এখানে জানিয়ে দেওয়া হলো, অর্থাৎ যদি 0 হয়ে যায় অথবা রোল স্ট্রেংথের সঙ্গে ম্যাচ না করে, সেক্ষেত্রে আবেদন ফরওয়ার্ডে না করা হলো। অন্য রিজনে যারা আবেদন করবেন, প্রেফার্ড ক্যাটাগরি নয়, কিন্তু এখানে পরিষ্কারভাবে দেখুন প্রেফার্ড ক্যাটাগরির কথা বলা নেই। আপনাদের আরও প্রশ্ন দেখাবো যেখানে একেবারে পরিষ্কার হয়ে যাবে যে এটা কাদের জন্য, এই 0 টিচার কনসেপ্ট কাদের জন্য, সিঙ্গেল টিচার কনসেপ্ট কাদের জন্য। আদারওয়াইজ সাচ অ্যাপ্লিকেশনস আর লায়াবল টু বি রিজেক্টেড অ্যাট দ্য SSC লেভেল। অন্যথায় SSC লেভেলে কিন্তু গেলেও সেখানে যদি দেখা যায় এটা, তাহলে সেখান থেকে কিন্তু বাতিল হয়ে যাবে। সুতরাং অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড না করাই ভালো। সেক্ষেত্রে যে ক্ষেত্রে সেই সাবজেক্টের টিচারকে ট্রান্সফার হয়ে গেলে 0 টিচার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে, এবং রোল স্ট্রেংথের অনুযায়ী যে প্রয়োজন শিক্ষক শিক্ষিকা তার সঙ্গে ম্যাচিং যদি না করে। হোয়েদার দ্য অ্যাপ্লিকেশন সিকিং ট্রান্সফার অন দ্য ফলোয়িং গ্রাউন্ডস, এখানে প্রত্যেকটা গ্রাউন্ড দেওয়া আছে, আপনাদের দেখাবো। যেটা প্রেফার্ড ক্যাটাগরির কথা বলছিলাম আমরা, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রেও কি এই 10%-এর মধ্যে পড়বে, অথবা সেক্ষেত্রে এই সিঙ্গেল টিচার ইস্যু কি গ্রাহ্য হবে? একদম সমস্ত প্রশ্নের উত্তর এখানে আছে। হোয়েদার দ্য অ্যাপ্লিকেশনস সিকিং ট্রান্সফার অন দ্য ফলোয়িং গ্রাউন্ডস ক্যান বি রিজেক্টেড for the reason that resultant vacancy of the school in particular subject become 0 or not commensurate with roll strength or total application exceed 10% norms। অর্থাৎ এখানে যে সমস্ত বিষয় বলা আছে, যে সমস্ত গ্রাউন্ডের কথা বলা আছে, আপনাদের গ্রাউন্ডগুলোর কথা বলছি আরও একবার, কিন্তু সেই সমস্ত গ্রাউন্ডে যদি কোনো শিক্ষক শিক্ষিকা আবেদন করেন, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে সেই শিক্ষকের ট্রান্সফার হলে 0 টিচার হয়ে যেতে পারে, অথবা রোল স্ট্রেংথের সঙ্গে ম্যাচিং করছে না, অথবা অ্যাপ্লিকেশনের সংখ্যা 10%-এর বেশি হয়ে যাচ্ছে, সেই আবেদনগুলো কি ফরওয়ার্ড করা যাবে? সেই আবেদনগুলো কি বাতিল হয়ে যাবে? প্রশ্ন, কোন কোন গ্রাউন্ডে? মেডিকেল গ্রাউন্ড, যেটা বলা ছিল আগেই, ফিজিক্যাল ডিসেবিলিটি 40% অ্যান্ড মোর, অথবা ফিমেল ইনকামেন্ট, যাদের স্বামী বা হাজব্যান্ড ডাইভোর্স হয়ে গেছে, হাজব্যান্ড অথবা হাজব্যান্ডের মৃত্যু হয়েছে, এবং 57 ইয়ার্স অ্যান্ড অ্যাবভ এজ, এবং যারা হোম ডিস্ট্রিক্টে ট্রান্সফার চাইছেন, পোস্টিং চাইছেন, তাদের ক্ষেত্রে কি এইগুলো প্রযোজ্য? অর্থাৎ 0 টিচার হয়ে গেলে কি তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে?
যদি রোল স্ট্রেংথের সঙ্গে ম্যাচিং না করে তাদের অ্যাপ্লিকেশন বাতিল হয়ে যাবে। এবং যদি তাদের আবেদন কি এই 10%-এর মধ্যে, না তাদের আবেদন 10%-এর বাইরে, কারণ 10%-এর বেশি হয়ে গেলে তাদের আবেদন কি আদৌ ফরওয়ার্ড করা যাবে? পরিষ্কারভাবে এখানে উত্তর দেওয়া আছে যে এদের বাতিল হবে কিনা, তার উত্তর এখানে দেওয়া আছে, নো, রিজেক্ট হবে না। দিজ প্রভিশনস হ্যাভ বিন ডিসপেন্ডেড উইথ ফর দ্য অ্যাপ্লিকেশন মেড অন দ্য রেফার্ড গ্রাউন্ড। এই গ্রাউন্ডগুলোর ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটায় ছাড় আছে। দ্য HY উইল ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন সিকিং ট্রান্সফার অন প্রায়োরিটি রিজন, আদার রিজন নয়, প্রায়োরিটি রিজন। সেই জন্য এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ছেড়ে দেবেন। প্রভিশনস হ্যাভ বিন মেড ফর ফিলিং আপ such resultant vacancy at the SSC level. SSC লেভেলে কিন্তু এই ধরনের ভ্যাকেন্সিগুলো পূরণের জন্য প্রভিশন আছে। তার মানে প্রেফার্ড ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তারা 10%-এর বাইরে, তারা 10%-এর এই কাউন্টিংয়ের মধ্যে পড়বেন না। জিরো টিচার স্কুল সাবজেক্ট যদি হয়েও যায় স্কুলে, সেই সাবজেক্টে টিচার সংখ্যা শূন্য হয়ে যায় তার ট্রান্সফারের ক্ষেত্রে, কিন্তু তিনি যদি এই 4টে গ্রাউন্ডে অ্যাপ্লাই করেন তারটা রিজেক্ট হবে না। এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হলো। ফর হোয়াট টাইপ অফ ডিজিজ অ্যান অ্যাপ্লিকেন্ট মে অ্যাপ্লাই অন মেডিকেল গ্রাউন্ড, মেডিকেল গ্রাউন্ডের ক্ষেত্রে কোন কোন ডিজিজে আবেদন করতে পারেন এগুলো আগেও বলা ছিল, এখানে আরও একবার বলা হচ্ছে। এনি ইনকামবেন্ট অর হিজ অর হার সন ডটার অর স্পাউস সাফারিং ফ্রম ম্যালিগনেন্ট ডিজিজ, সিভিয়ার হার্ট ডিজিজ, renal failure, thalassemia, replacement of organ, serious gynecological disorder causing serious problem in attending the school may apply for the transfer on medical ground. এখানে যে রোগেরগুলোর কথা বলা আছে সেই রোগের ক্ষেত্রে তিনি নিজে হতে পারেন, তার সন্তান অথবা পুত্র অথবা কন্যা অথবা স্পাউস, যেই সাফারার হন না কেন তিনি আবেদন করতে পারেন মেডিকেল গ্রাউন্ডে। এটা আগেও বলা ছিল, আবার নতুন করে বলা হলো। হোয়াট উইল বি দ্য ফেট অফ অ্যাপ্লিকেশন সিকিং ট্রান্সফার অন এনি of the above stated foreground if all three choices are not available at the time of consideration of application by the authority? যখন তার আবেদন কর্তৃপক্ষের দ্বারা গৃহীত হচ্ছে বা কনসিডারেশন করা হচ্ছে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে তিনি যে 3টি চয়েস দিয়েছিলেন 3টি স্কুল, সেই 3টে স্কুলই আর ফাঁকা নেই, তিনি যে 3টি স্কুল চেয়েছিলেন, কাদের ক্ষেত্রে এটা? যারা এই 4টে গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছেন প্রেফার্ড ক্যাটাগরিতে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। যদি দেখা যায় তাদের জন্য যে সিলেক্ট করা যে 3টি চয়েস ছিল সেগুলো আর অ্যাভেলেবেল নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? তাদের আবেদন কি বাতিল হয়ে যাবে, না তাদের কোথায় পোস্টিং করা হবে? একেবারে পরিষ্কার উত্তর এখানে দেওয়া আছে। ইন দ্যাট ইভেন্ট দ্য অথরিটি উইল অ্যাসাইন এ সুইটেবল অ্যাভেলেবল ভ্যাকেন্সি নিয়ারার টু দ্য স্কুল অফ হিজ অর হার চয়েস। তিনি যেখানে স্কুল চয়েস করেছিলেন তার কাছাকাছি নিয়ারেস্ট অ্যাভেলেবল ভ্যাকেন্সি, সুইটেবল অ্যাভেলেবল ভ্যাকেন্সি, সেটাই অ্যাসাইন করা হবে। অর্থাৎ তার আবেদন বাতিল করা হবে না। তিনি যেখানে যেতে চেয়েছিলেন সেই 3টি স্কুল যদিও আর অ্যাভেলেবেল নেই, কিন্তু তার আশেপাশের নিকটবর্তী স্কুলে তাকে পোস্টিং দেওয়া হবে যেখানে সেই সুইটেবল অ্যাভেলেবল ভ্যাকেন্সি আছে। হোয়াট উইল বি দ্য ফেট অফ অ্যাপ্লিকেশন seeking transfer on any other reason if all three choices are not available at the time of consideration of the application by the authority? এবার এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই 4টে গ্রাউন্ডে যারা প্রেফার্ড ক্যাটাগরিতে আবেদন করেছিলেন তাদের ক্ষেত্রে বলা হলো যে নিয়ারার স্কুলে দেওয়া হবে, কিন্তু যারা আদার ক্যাটাগরি বা এনি আদার রিজন দেখিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন তাদের অ্যাপ্লিকেশন যখন পৌঁছালো, যখন বিবেচনা করা হচ্ছে, তখন যদি দেখা যায় যে তিনি যে 3টি চয়েস দিয়েছিলেন সেই 3টি চয়েসের কোনো স্কুলই ফাঁকা নেই, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে কিন্তু অন্য রকম বিবেচনা করা হবে। এখানে পরিষ্কারভাবে বলা হলো ইন দ্যাট কেস দ্য অ্যাপ্লিকেশন উইল বি রিজেক্টেড, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন বাতিল করা হবে। শুধুমাত্র প্রেফার্ড ক্যাটাগরি যারা তাদের ক্ষেত্রেই পার্শ্ববর্তী স্কুল, নিয়ারার স্কুল, নিকটবর্তী স্কুলে তাদের পোস্টিং দেওয়া হবে। কিন্তু এনি আদার রিজনে আপনি যদি অ্যাপ্লিকেশন করে থাকেন এবং আপনি যে 3টি স্কুল চয়েস করেছিলেন সেগুলো যদি বাতিল হয়ে অ্যাভেলেবেল না থাকে, বোর্ডে যদি যায়, তাহলে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে, এমনটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবার আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, whether 10% restrictions is for non-teaching employee also? এই যে 10%-এর রেস্ট্রিকশন, এই রেস্ট্রিকশন কি নন টিচিং এমপ্লয়ীদের ক্ষেত্রে? অর্থাৎ এইটা কিন্তু প্রশ্ন ছিল। হ্যাঁ, অনেকেই আমরাও বলেছিলাম আপনাদেরকে যে 10% যখন বিবেচনা করা হবে সেটা শুধুমাত্র টিচারদের ক্ষেত্রেই, তার মধ্যে নন টিচিং স্টাফ ইনক্লুড নয়। কিন্তু নন টিচিং স্টাফ সেই 10%-এর মধ্যে বিবেচিত না হলেও তাদের ক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন করবেন, যে স্কুলে যতগুলি নন টিচিং আছে তাদের 10% অ্যাপ্লিকেশন করতে পারবেন না সবাই অ্যাপ্লিকেশন করতে পারবেন? এখানে সেই প্রশ্নের উত্তর, whether 10% restriction is for non-teaching staff, non-teaching employees also, তাদের ক্ষেত্রেও কি 10%-এর রেস্ট্রিকশন আছে?
একেবারে পরিষ্কার উত্তর দেওয়া হলো নো, নন টিচিং স্টাফ আর আউটসাইড দ্য প্রিভিউ অফ 10% নর্ম। তার মানে সমস্ত নন টিচিং স্টাফরাই আবেদন করতে পারেন। হোয়েদার হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ইজ রিকোয়ার্ড টু বি সাবমিটেড টু হায়ার লেভেল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে কি কোথাও হার্ড কপি, এই অ্যাপ্লিকেশনের হার্ড কপি জমা দিতে হবে? নো হার্ড কপি অফ অ্যাপ্লিকেশন ইজ টু বি সাবমিটেড, কোনো রকম হার্ড কপি এখানে দেওয়ারই ব্যাপার নেই, একেবারেই সমস্ত প্রক্রিয়াটা অনলাইনে এবং স্মুথলি কন্ডাক্ট হচ্ছে, আপনারা দেখতেও পাচ্ছেন। ইন আদার গ্রাউন্ডস ট্রান্সফার অ্যাপ্লিকেশনস, if more than one application for a single vacancy is received, on what basis consideration will be made? যদি দেখা যায় অন্য গ্রাউন্ডে যারা অ্যাপ্লিকেশন করেছেন, আদার গ্রাউন্ডে প্রেফার্ড ক্যাটাগরি ছাড়া, তাদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে যদি একাধিক অ্যাপ্লিকেশন জমা পড়ে, সেক্ষেত্রে কিভাবে কনসিডারেশন হবে, কারকে ওই ভ্যাকেন্সিটার জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে। এই ধরনের ক্ষেত্রে একেবারেই বলে দেওয়া হলো, ইন সাচ কেসেস কনসিডারেশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস obtained বাই দ্য অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ এই ক্ষেত্রে মার্কসের বেসিসে বিবেচনা করা হবে। মার্কস তখনই কাজে লাগবে যখন আদার ক্যাটাগরিতে আপনি আবেদন করে থাকবেন এবং সেক্ষেত্রে দেখা যায় যদি একটি নির্দিষ্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে একাধিক অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তখন মার্কসের বেসিসে যে এগিয়ে থাকবে তার জন্য সেই নির্দিষ্ট ভ্যাকেন্সিটার ক্ষেত্রে ট্রান্সফার দেওয়া হবে। পরের প্রশ্ন, ইন কেস অফ 2 or more incumbent securing same marks, then who will get that vacancy? যদি দেখা যায় যে একটি নির্দিষ্ট ভ্যাকেন্সির ক্ষেত্রে একাধিক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, সেটা সলিউশন মার্কস দিয়ে করা হচ্ছে, কিন্তু দেখা যায় যে দুজন অ্যাপ্লিকেন্ট একই রকমের মার্কস পেয়েছে এবং তারা দুজনই প্রথমের দিকে আছে, তাহলে কাকে দেওয়া হবে? ইন দ্যাট কেস অ্যাপ্লিকেশন সাবমিটেড আর্লিয়ার উইল গেট প্রায়োরিটি। এই ক্ষেত্রে কিন্তু যিনি প্রথম জমা দিয়েছেন তার আবেদনটাই প্রায়োরিটি পাবে, একেবারে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো এখানে। 11 নম্বর প্রশ্নে আমরা আসবো, ইফ এনি ইনকামবেন্ট avail transfer order earlier, whether that employee can apply for transfer now? এই প্রশ্নের উত্তর অবশ্য আগেও ছিল, তাও অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল যে একজন একবার এই ট্রান্সফার পেয়েছেন, তিনি কি আর আবেদন করতে পারবেন? এর আগে একবার ট্রান্সফার পেয়েছেন, তিনি কি আর আবেদন করতে পারবেন? একদম পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে হ্যাঁ পারবেন, তবে such incumbent can apply for transfer again after 5 years since joining of on transfer, অর্থাৎ একবার আবেদন যখন ট্রান্সফার হয়েছিল তার, সেই ট্রান্সফারে জয়নিং থেকে 5 বছর কমপ্লিট হলে তবে আবার আবেদন করতে পারবেন, কিন্তু একাধিকবার আবেদন করতে পারবেন। ইফ অ্যান ইনকামবেন্ট রিফিউজড ট্রান্সফার অর্ডার আর্লিয়ার, whether that employee can apply for transfer now? যদি রিফিউজ করে থাকে এর আগে ট্রান্সফারের আবেদন, ট্রান্সফার অর্ডার হয়ে গিয়েছিল কিন্তু তিনি জয়নিংয়ে রিফিউজ করেছেন, সেক্ষেত্রে কি তিনি আবার ট্রান্সফারের জন্য আবেদন করতে পারবেন? যে কোনো কারণেই হোক না কেন তিনি যদি রিফিউজ করে থাকেন, সেক্ষেত্রে সাচ ইনকামবেন্ট শ্যাল নট বি অ্যালাউড টু সাবমিট অ্যাপ্লিকেশন বিফোর কমপ্লিশন অফ 7 years ফ্রম দ্যাট রিফিউজাল অফ ট্রান্সফার অর্ডার, অর্থাৎ সেই ট্রান্সফার অর্ডার যেটা হয়েছিল আগে তার থেকে 7 বছর কমপ্লিট না হলে তিনি আবেদন করতে পারবেন না। 7 বছর কমপ্লিট হলে কিন্তু আবার আবেদন করতে পারবেন। If an incumbent is unable to enter into the portal for want of email ID, mobile number, PAN number in his or her personal profile in IOSMS portal, what can he or she do? যদি দেখা যায় যে কোনো অ্যাপ্লিকেন্ট তার IOSMS পোর্টালে ইমেল আইডি বা মোবাইল নাম্বার বা প্যান নাম্বার নেই তার প্রোফাইলে, সেই জন্য তিনি যদি অ্যাপ্লিকেশন না করতে পারেন, সেক্ষেত্রে তার কি করণীয়, কি করবেন তিনি? ফর প্রাইমারি টিচার, প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য SIS may be approached, and in case of secondary employee HY may be approached for inclusion of their necessary information, অর্থাৎ আপনার যদি এই সমস্ত ইনফরমেশনগুলো IOSMS পোর্টালে না থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যদি প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা হন, আপনি SI সাহেবকে অনুরোধ করবেন যে যেন ইনক্লুড করে দেওয়া হয় আপনার এই নেসেসারি ইনফরমেশনগুলি। এবং আপনি যদি মাধ্যমিক স্কুলের বা উচ্চ মাধ্যমিক স্কুলের বা জুনিয়র হাই স্কুলের টিচার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি HOI কে বলতে পারেন যে যাতে এই নেসেসারি ইনফরমেশনগুলো ইনক্লুশন করে দেওয়া হয়। এরপরের প্রশ্ন, ইজ দেয়ার এনি টাইম লিমিট ইন অর্ডার টু ডিসপোজ অফ পেন্ডিং অ্যাপ্লিকেশনস ইন ডিফারেন্ট লেভেল? কোনো কি সময়সীমা আছে? আপনারাও জানেন, এটা এর আগে আমরা বলেও ছিলাম, অবশ্যই সময়সীমা আছে। ইয়েস, অ্যাপ্লিকেশনস রিকোয়ার্ড টু বি ডিসপোজড অফ বাই দ্য SI or HOI
অর ডিআই সেকেন্ডারি অর ডিপিএসসি উইদিন 14 ডেজ, 14 দিনের মধ্যে এসআইরা, এইচওয়াইরা, ডিআইরা এবং ডিপিএসসি থেকে এই অ্যাপ্লিকেশন ডিসপোজ করা হবে ফ্রম দ্য ডেট অফ রিসিপ্ট। এবং এসএসসি লেভেলে এটার সময়সীমা 21 দিন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন লেভেলে এটার সময়সীমা 7 দিন এবং ডব্লিউবিবিএসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন লেভেলে এটার সময়সীমা 1 দিন। 1 দিনের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ট্রান্সফার অর্ডার ইস্যু করে দেবে, এই সময়সীমা দেওয়া আছে। অনেকের মনের মধ্যে প্রশ্ন ছিল, ইফ অ্যান ইনকামবেন্ট আপলোডস গুগল ম্যাপ ইন ইন সাপোর্ট অফ ডিস্টেন্স উইল বি এন্টারটেইনড, অর্থাৎ যদি কেউ গুগল ম্যাপ দেন ডিস্টেন্সের সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে, সেক্ষেত্রে কি এটা বিবেচনা করা হবে, এন্টারটেইন করা হবে? ইয়েস, ইট ইজ ইনফ্যাক্ট দ্য বেস্ট ওয়ে টু ডিসাইড অন দ্য ডিস্টেন্স ক্লেম। এবং বলে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে সব থেকে বেশি গ্রহণযোগ্য ডিস্টেন্সের ক্ষেত্রে, ডিস্টেন্স যেটা আপনি ক্লেম করছেন সেটার গ্রহণযোগ্য ডকুমেন্টস। ইট ইজ ইনফ্যাক্ট দ্য বেস্ট ওয়ে, এবং এটি সব থেকে গ্রহণযোগ্য উপায়। ক্যান অ্যাপ্লিকেশন বি সেন্ড ব্যাক ফ্রম ভ্যারিয়াস লেভেলস উইদাউট রিজন? কোনো লেভেল থেকে, যে কোনো লেভেল, যে পরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লেভেলগুলি আছে সেখান থেকে কি অ্যাপ্লিকেশান উইদাউট রিজন, কোনো রকম কারণ ছাড়াই আবেদন কি ব্যাক করা যেতে পারে, ফেরত দেওয়া যেতে পারে? পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো, নো, ইন অল সাচ কেসেস ভ্যালিড রিজনস আর টু বি মেনশনড বিফোর সেন্ডিং ব্যাক অ্যাপ্লিকেশান। অর্থাৎ অ্যাপ্লিকেশান ফেরত দেওয়ার আগে পরিষ্কারভাবে সেখানে ভ্যালিড রিজন উল্লেখ করতেই হবে, তবেই তাকে ব্যাক করা যাবে। আটমোস্ট কেয়ার শুড বি টেকেন অ্যাট দ্য কনসার্নড লেভেল ইন দিস রিগার্ড, আদারওয়াইজ ইট মে ইনভাইট কোর্ট কেস। একেবারে পরিষ্কারভাবে বলা হলো। এর আগে অনেকেই প্রশ্ন করছিলেন যে আমাদের অ্যাপ্লিকেশনে কোনো কারণ উল্লেখ ছাড়াই ব্যাক করে দেওয়া হয়েছে, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হলো না, সেটা করা যাবে না। একেবারে রিজন দেখিয়ে, কারণ পরিষ্কারভাবে উল্লেখ করে তবেই ব্যাক করতে হবে, না হলে কিন্তু এটা কোর্ট কেসকে ইনভাইট করছে, এটা একবারে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হলো এখানে। The incumbent has made a mistake during his or her form fill-up procedure. Now he or she wants to know how to rectify it. যদি ফর্ম ফিল আপের ক্ষেত্রে কোথাও ভুল করে থাকেন আপনি, সেক্ষেত্রে আপনি কীভাবে রেকটিফাই করবেন বা আমি কীভাবে রেকটিফাই করব, এই প্রশ্নের উত্তরে যেটা বলা হয়েছে, দ্য ইনকামবেন্ট মে রিকোয়েস্ট এসআই কনসার্ন in case of primary, HOI in case of secondary, to send back the proposal to the incumbent so that he or she can submit afresh. অর্থাৎ প্রাথমিকের ক্ষেত্রে এসআইকে অনুরোধ করবেন এবং মাধ্যমিকের ক্ষেত্রে HOI-কে অনুরোধ করবেন, যাতে করে সেই প্রপোজালটা ব্যাক করে দেওয়া হয় এবং আপনি নতুনভাবে ওখানে রেকটিফাই করার প্রয়োজনে আপনি নতুনভাবে আবার আবেদন করতে পারেন। এই প্রশ্নের উত্তর কিন্তু এখানে দেওয়া হলো। এই 17টি প্রশ্নের উত্তর নতুন করে দেওয়া হয়েছে, এফএকিউ দেওয়া হয়েছে। আশা করি এখানেই অনেকের যে সমস্ত প্রশ্নগুলি ছিল সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলে যাবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন, আর অবশ্যই এই সংক্রান্ত আরও ইনফরমেশান পেলে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন। টিএফপিজি এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।